এটা কি নিতিন? রুমাল আবার কি? সেটা তো আমিও জানি, কিন্তু এর মধ্যে লিপস্টিকের দাগটা কার? আমি কি করে জানবো? কিন্তু তাহলে এই পেপার ন্যাপকিনটা তোমার পকেটে কোথা থেকে এলো? রূপা, তুমি ফালতুই সন্দেহ করছো। আরে কালকে এক ক্লায়েন্টের সঙ্গে রেস্টুরেন্টে বসেছিলাম, হিসাব করা ছিল, এটাই করে নি, তারপর পকেটে ভরে নি। এবার লিপস্টিকের চিহ্ন কোথা থেকে এলো, কি করে ব্যাস, এলো? চুপ করো। নিশ্চয়ই তোমার কোনো চক্কর চলছে। আমার কিচ্ছু চলছে না, তোমার মাথা বেশি চলছে। সন্দেহের কোনো চিকিৎসা হয় না। এই দেখুন। দ্বিতীয় কিছু দেখান না ভাই। হ্যালো নিতিন। এসব কি নাটক রূপা? হ্যাঁ, আগে নিজে সন্দেহ করো, তারপর না খাওয়ার হুমকি দাও। আরে তুমি তো জানো এই সময় খালি পেটে থাকাটা বাচ্চার জন্য মোটেও ঠিক না। তাহলে তুমি ফোনটা কেন ধরছিলে না? আরে কাস্টমারের সঙ্গে ছিলাম। বিশ্বাস হচ্ছে না, ফোন দেবো নাকি? ব্যাস ব্যাস, ঠিক আছে, এখন আর তোমাকে কিছু বলতে হবে না। ওই আসলে আমি সরি বলার জন্য ফোন করেছিলাম। ইটস ওকে, আমারও ভুল ছিল। আর এরকম জিনিস দেখলে পরে তো রিয়াক্ট করবেই। আমারও তোমাকে শান্ত মাথায় বোঝানো উচিত ছিল, বিশেষ করে এই সময় যখন তোমার স্ট্রেস নেওয়া একদম উচিত নয়। কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করো রূপা, ওই লিপস্টিকের চিহ্নটা কিভাবে এলো আমি একদম জানি না। নিতিন, ঠিক আছে, আই বিলিভ ইউ। থ্যাঙ্কস। টেক কেয়ার, বাই। রূপা, তুমি এখানেই বসো, আমি গিয়ে শান্তি ভাইয়ের কাছ থেকে পেমেন্টটা নিয়ে আসছি। ঠিক আছে। এটা কি নিতিন? কি কি এটা? এসব? তুমি ধরা পড়ে গেছো। আমি সত্যি জানি না এটা কি। আমাকে বোকা বানিও না। কবে থেকে চলছে এসব? রূপা প্লিজ, তুমি হাইপার হয়েও না, আমি সবকিছু বোঝাচ্ছি তো তোমায়। আমি কিচ্ছু শুনতে চাই না, জানতেও চাই না। এই আমার প্রেগন্যান্সি মাত্র 3 মাস হয়েছে, আর তুমি এসব। ছি! রূপা, তুমি 1 মিনিট আমাকে ফোনটা দাও, আমি এক্ষুনি এই নাম্বারটায় কল ব্যাক করছি, তুমি সব সত্যি জেনে যাবে। আপনি যে নাম্বারে ফোন করেছেন সেই নাম্বারটি এখন বন্ধ আছে। দেখো রূপা, নিতিন, এই নাটকটা বন্ধ করো। আমাকে আর বোকা বানানোর চেষ্টা করো না। রূপা, আমি আমাদের সন্তানের ছাড়ো দিদিকে। নিতিন, সন্তানের মিথ্যে দিবি খাওয়াটা বন্ধ করো তুমি। শোনো রূপা, তুমি 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 বাড়ি চলো। তুমি ফালতুই ওভার রিয়েক্ট করছো। আমি তো বলছি তুমি বাড়ি চলো। হ্যাঁ রে নিতিন, কি হয়েছে? নিজের বৌমাকেই জিজ্ঞাসা করো না। আচ্ছা, ভুল করবে তুমি আর জিজ্ঞেস করবে আমাকে? তুমি নিজেই বলো না যে তোমার লাইফে কি চলছে। বাবা নিতিন, কি হয়েছে বলো। বাবা, কেউ ইয়ার্কি করছে আমার সঙ্গে। মজা? এই দেখুন বাবা, এই মেসেজেস গুলো পড়ুন। এগুলো দেখে আপনার মজা মনে হচ্ছে? নিতিন, এসব কি? তুমিও আমাকে রূপার মতো ফালতু সন্দেহ করছো। সন্দেহ করার অনেকগুলো কারণ আছে। তোমার ওই সিমনের সঙ্গে এখনো চক্কর চলছে। ওকে যখন ভুলতেই পারোনি তখন কেন আমায় বিয়ে করলে? কেন আমার জীবনটা নষ্ট করলে? হ্যাঁ? দেখো রূপা, আমার পাস্টের বিষয় টেনে আনবে না তুমি। আরে হ্যাঁ, ওর সঙ্গে আমার সম্পর্ক ছিল, কিন্তু সেটা বিয়ের আগে ছিল, আর তুমি তো সবকিছু জানতে। সোনা, তুমি এটা কি করলে? আমার ঘুমই আসছে না। ঘুম যখন আসছে না তখন বিষ খেয়ে নে।
কেন আমাদের বিবাহিত জীবনের মধ্যে বিষ? আপনি যে নাম্বারে ফোন করেছেন সেই নাম্বারটি এখন বন্ধ আছে। আপনি যে নাম্বারে ফোন করেছেন সেই নাম্বারটি এখন বন্ধ আছে। স্যার গত কয়েকদিন ধরে কেউ আমাকে বিরক্ত করছে। প্রথমে দুটো আলাদা আলাদা নম্বর থেকে এসএমএস পাঠিয়েছিল, তারপর কাল মাঝরাতে ফোনও করেছিল স্যার। আর আমি প্রত্যেকবার নাম্বারে কল ব্যাক করেছি, কিন্তু সবসময় ফোন সুইচ অফই ছিল। ইন্সপেক্টর বাবু, আমাদের হাসি খুশি পরিবার আজ খুব বিপদের মধ্যে রয়েছে। আচ্ছা, কেউ কি রয়েছে যে আপনাদের মানসিকভাবে ডিস্টার্ব করার চেষ্টা করছে? না স্যার, এরকম তো কেউ নেই। এই শোনো। ইয়েস স্যার, এনাদের কাছ থেকে সমস্ত কল ডিটেলস নিয়ে খোঁজ লাগাও যে নাম্বারগুলো কার। নিজেদের মধ্যে ভরসা আর বিশ্বাস তো প্রত্যেকটা সম্পর্কে প্রয়োজন, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে এই বিশ্বাস সম্পর্কের ভিত তৈরি করে, যার উপরে তাদের ভালোবাসা, তাদের পরিবারের ইমারত দাঁড়িয়ে থাকে। কিন্তু কেউ আছে যে নিতিন আর রূপার এই সম্পর্কের ভিত নষ্ট করতে চাইছে। সত্যিটা সামনে আনতে নিতিন অভিযোগ দায়ের করতেই পুলিশ কাজ শুরু করে দিল। আর তারা সেই সব নাম্বার চেক করলো যা থেকে নিতিনের কাছে মেসেজ আর কল আসতো। কিন্তু পুলিশের তদন্তে যে ব্যক্তির নাম প্রকাশ্যে আসতে চলেছে সেটা জানার পর নিতিন আর তার পরিবারের রাতের ঘুম হয়তো উড়ে যাবে। মিস্টার নিতিন, যেসব আননোন নাম্বার থেকে আপনাকে কল করা হচ্ছিল সেই সমস্ত নাম্বার আপনার ওয়াইফ রূপার নামে রেজিস্টার্ড রয়েছে। রূপা? আমি এটা কেন করব? ইন্সপেক্টর স্যার, আমি শিওর যে আপনার কোনো ভুল হচ্ছে। ভুল ধারণা তো আমার হয়েছিল যে আমাকে বাইরের কেউ একজন হ্যারাস করছিল। এখন তো দেখছি সেটা তুমি। আরে আমি এটা কেন করব? তুমি এটা এই জন্য করতে চাও কারণ তুমি আমার উপর বদলা নিতে চাও। আরে সিমন আর আমার সম্পর্ক তো আমি কবে ভুলে গেছি, কিন্তু ওর কথা আজ অব্দি তুমি মনে রেখে দিয়েছো। ওটার বদলা নেওয়ার জন্য এসব করেছো, তাই না? নিতিন, আমি তোমার বাচ্চার মা হতে চলেছি, আর আমি এটা করব তুমি ভাবলে কি এক করে? মিনিট, এই সিমনকে? স্যার, বিয়ের আগে সিমন আর আমার অ্যাফেয়ার ছিল। আমাদের প্রেমের ব্যাপারে সবাই জানতো। হয়তো নিতিনের বিয়ে হয়ে গেছে, কিন্তু আজও আমি ওকে অতটাই ভালোবাসি। ওকে বিরক্ত করার কথা আমি ভাবতেই পারি না। বিয়ে না হওয়ার কারণ? আমার আর নিতিনের বাবা যশবন্ত আঙ্কেল, ওনারা দুজনে শাড়ির ব্যবসা শুরু করেছিল। ওনাদের মধ্যে ঝগড়া হয়ে যায়। দুটো পরিবারের মধ্যে তিক্ততা তো বেড়ে যায় যে আমার আর নিতিনের সম্পর্ক ওখানেই শেষ হয়ে যায়। আপনি আসতে পারেন। থ্যাংক ইউ। এর ফোনটা সার্ভেলেন্সে দাও আর নজরে রেখো। এস স্যার। হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার। কালকে রাতের একটা বুকিং ছিল। দাদার পার্টি আছে ফার্ম হাউসে। এক নাইটের জন্য রেট কত আপনার? কে বলছো? নাম কি তোমার? আরে নাম দিয়ে কি যায় আসে, কাজের কথা বলো না। জাস্ট শাট আপ। হ্যালো। ম্যাডাম, এক রাতের জন্য আপনার চার্জ কত? কি কথা বলছো তুমি? তোমার লজ্জা করে না এইভাবে কাউকে ডিস্টার্ব করতে? দ্বিতীয়বার ফোন করলে কিন্তু পুলিশকে সব জানিয়ে দেবো। পুলিশের হুমকি কাকে দিচ্ছেন? ওয়ান নাইট পর্ন সাইটে আপনার নাম, ফোন নাম্বার আর ফটো কেন দিয়েছেন? মালদার পার্টি ধরতে? হ্যাঁ রূপা, কি হয়েছে বলো না। স্যার, যদি এই কথাটা আমার স্বামী আর আমার পরিবারের লোক জানতে পেরে যায় তাহলে আমি ওদেরকে কি উত্তর দেবো স্যার? দেখুন, আপনি চিন্তা করবেন না। যতক্ষণ আপনি বাড়ি পৌঁছবেন এই সাইটটা ততক্ষণে ব্লক হয়ে যাবে। স্যার, কিন্তু এখন প্রশ্নটা হলো এইসব করলোটাকে, আই মিন
আপনি কাউকে সন্দেহ করেন? আই রিয়েলি ডোন্ট নো স্যার যে সব কিছু পিছনে কে রয়েছে। প্রথমে আমার স্বামীকে মেসেজেস আর কল করে কেউ একজন ডিস্টার্ব করে যাচ্ছিল, কিন্তু যখন ওকে ডিস্টার্ব করা বন্ধ করে দিল, এরপর মেন টার্গেট হলাম আমি। স্যার আমি বুঝতে পারছি না যে এসব কে করছে আর কেন করছে। হ্যালো, এক রাতে চার্জ কত আপনার? কি বাজে কথা বলছো? ফোন রাখো। কি হয়েছে মা? আরে কোনো বাজে ছেলে হয়তো কি সব আজে বাজে কথা বলছে। হ্যাঁ, আমি রূপার শ্বশুর বলছি। আপনি? আচ্ছা, তাহলে রূপার ডিল আপনিই করেন। দুটো রাত্রের জন্য বুক করতে চাই। রেট কত? বদমাইশ, বাজে কথা বলতে তোমার লজ্জা করে না? ফোন রাখো। তুই একবার সামনে আয়, মজা দেখাবো তোকে। আমার বইয়ের নামে উল্টো পাল্টা কথা বলছিস, ছাড়বো না তোকে। পুলিশের মার খেলে না, তখন বুঝতে পারবি। রূপা, এসব জানি না কে তোমার ব্যাপারে এই সমস্ত উল্টো পাল্টা কথা বলছে। আগেও একবার কেউ একজন রূপা দেবীর ফটোর পাশাপাশি ওনার কন্ট্যাক্ট নম্বরও দিয়েছিল কোনো একটা পর্ন সাইটে। ওই সাইটটা আমরা ব্লক করে দিয়েছি। কিন্তু আবার কেউ একজন ওনার ফোন নাম্বার আপলোড করা ছাড়াও আপনাদের সবার ফোন নাম্বারগুলো আপলোড করে দিয়েছে। স্যার আমরা তো বুঝতেই পারছি না এই সমস্ত কে আর কেন করছে। স্যার এই ব্যাপারে যদি কেউ জানতে পারে তাহলে আমাদের বাঁচা মুশকিল হবে। দেখুন, আপনারা দুশ্চিন্তা করবেন না, এই সাইটটাও আমরা ব্লক করে দিচ্ছি। এখন আপনারা আসতে পারেন, আমরা অনুসন্ধান চালাচ্ছি। স্যার, যে দুটো মোবাইল থেকে রূপার ছবি আপলোড করা হয়েছিল সেটা শহরের দুটো আলাদা আলাদা জায়গা থেকে আমরা পেয়েছি। আর সেট দুটোর সাথে সিম কার্ডও পেয়েছি স্যার। খোঁজ করো ওই দুটো সিম কার্ড কাদের নামে রেজিস্টার্ড। ইয়েস স্যার। স্যার এসব কি বলছেন আপনি? মিস্টার নিতিন, আপনি কিছু না জানার অভিনয় করবেন না। আমরা অলরেডি জানতে পেরে গেছি যে এই দুটো সিম কার্ড থেকে আপনার স্ত্রীর ফটোজ আপলোড করা হয়েছিল, দুটোই আপনার নামে ইস্যুড ছিল। আমার কথা বিশ্বাস করুন স্যার, এতে আমার কোনো হাত নেই। হ্যাঁ, যখন আমি জানতে পারি যে নাম্বারগুলো থেকে আমাকে হ্যারাস করা হচ্ছিল সেগুলো আমার ওয়াইফের নামে ছিল, তখন আমাদের দুজনের মধ্যে একটু টেনশন হয়েছিল স্যার। কিন্তু স্যার, ও আমার অনাগত সন্তানের মা, আমি ওর সঙ্গে এরকম কি করে করতে পারি? আমি একদম সত্যি কথা বলছি, প্লিজ স্যার আমার কথা বিশ্বাস করুন। ঠিক আছে, আপাতত আপনি আসতে পারেন, কিন্তু ভুলেও শহরের বাইরে যাবেন না। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। স্যার, এরকম আবার নয় তো যে স্বামী স্ত্রী একে অপরকে ডিস্টার্ব করার জন্য স্যার এসব করছে? হয়তো রূপা নিতিনের অ্যাফেয়ারের ব্যাপারে জানতে পেরে গেছে আর তাই জন্যই ও ওকে হ্যারাস করছে, আর তার প্রতিশোধ নেওয়ার জন্য নিতিন হয়তো ওকে হ্যারাস করছে। কিছুই অসম্ভব নয়। খোঁজ করার চেষ্টা করো যেই দুটো সিম কার্ড ব্যবহার করা হয়েছিল সেগুলো কেনা হয়েছিল কোথা থেকে। হতে পারে সেখান থেকেই আমরা কে কিনেছিল সেটা জানতে পারবো। স্যার, নিতিন আর রূপার কেসে টোটাল 7খানা সিম কার্ড ইউজ করা হয়েছে, যেগুলো খুব স্মার্টলি এমন কোনো একটা দোকান থেকে কেনা হয়েছে যেখানে কিন্তু কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। এখন 2 মাস আগে ওখানে কারা এসেছিল, কে কিনেছিল সেসব ব্যাপারে কেউ কিছু জানে না। বলুন, আপনি কে? হো 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 হো। বাহ 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 রূপা, আপনি তো ফটো থেকেও ভীষণ সুন্দরী। আমি হলাম বান্টি, আপনাকে কতক্ষণ ধরে ফোনে ট্রাই করছি কিন্তু সব সময় বলছে বন্ধ। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি তো অনেক ভালো ভালো পার্টির সাথে কথা বলে রেখেছি, আর আজকের রাতের বুকিংটাও পাওয়া যাচ্ছে। আপনি একদম টেনশন করবেন না, আপনার যাই রেট হোক আমি পার্টিকে ঠিক পটিয়ে নেব। ব্যাস, আমার 30% কমিশন থাকলেই হলো। তোমার সাহস কি করে হলো হ্যাঁ আমার সঙ্গে এসব বাজে কথা বলার? তার মানে বেরিয়ে যাও এখান থেকে, না হলে কিন্তু আমি পুলিশকে ডেকে আনবো। কি হয়েছে? কি হয়েছে বৌমা? ইনি কে? দেখুন না বাবা, কি সব কথা বলছে।
সব বাজে বাজে কথা বলছে। কি ব্যাপার রে? আমার বৌমার সাথে এমন ব্যবহার করছিস? চল চল এখান থেকে বেরিয়ে যা। এই বেরিয়ে একটা বাড়িতে ঢুকে আমাদের মেয়ে বলতে চলো তো পুলিশে দিয়ে দেবো। এক মিনিট। পুলিশকে ডাকার আগে আমার একটা কথা শুনে নিন। আমি কোথাও পালাবো না। একটা কথা আমার শুনে নিন। এক মিনিট, হ্যাঁ? এই দেখুন, আপনি দেখুন এ বাড়ির বউ। ও আঙ্কেল, এই দেখুন আপনার বৌমা কেমন ডুবে ডুবে জল খাচ্ছে দেখুন। আপনার বৌমা কেমন ডুবে ডুবে জল খাচ্ছে দেখুন। আপনাদের সবাইকে বলছি, দেখুন এই যে দেখুন, আপনিও দেখুন। হ্যাঁ, আপনি দেখুন। দেখুন সবাই দেখুন, আপনার পাড়ার বউ মেয়েরা কি খেল দেখাচ্ছে। ডেকে আনুন পুলিশকে। রূপা, রূপা মা দরজা খোলো। রূপা, রূপা, রূপা দরজা খোলো। রূপা, রূপা, কি করছো তুমি? আরে দেখো দেখো কি করছে, দেখো বৌমা। রূপা, রূপা, এই কাজ করো না তুমি। রূপা, 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 রূপা দরজা খোলো। রূপা, রূপা খোলো দরজা। রূপা দরজা খোলো। রূপা, বাবা বাবা দরজা খোলো। দরজা খোলো। দরজা খোলো। দরজা খোলো। দরজা খোলো বাবা, দরজা খোলো। রূপা, 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 কি করছো তুমি? কি করছো এগুলো? বাবা, প্রথম দৃষ্টিতে হাসি খুশি বিবাহিত দম্পতির মধ্যে ভুল ধারণা তৈরি করার চেষ্টায় তৃতীয় কোনো ব্যক্তির এই ধরনের নোংরা আচরণ এখন একটা ভয়ঙ্কর অপরাধের নজরে দেখা হচ্ছে। প্রথমে রূপার ফটো আর তার ফোন নাম্বার একটা পর্ন সাইটে আপলোড করে দেওয়া হয়, আর এবার দেহ ব্যবসার সঙ্গে যুক্ত একজন দালালের মোবাইল ফোনে রূপার অশ্লীল ভিডিও পাওয়া যায়। কে সেই ব্যক্তি যে প্রথমে নিতিন আর এবার তার স্ত্রী রূপাকে নিশানা করছে, আর কেন, কি জন্য? বিয়ের আগে নিতিনের প্রাক্তন প্রেমিকা সিমন পুলিশকে নিজেই জানিয়েছিল যে যতই নিতিনের বিয়ে হয়ে যাক না কেন, সে এখনো নিতিনকেই ভালোবাসে। কিন্তু এই ঘটনার পিছনে সিমনের হাত থাকার কোনো প্রমাণ পুলিশ এখনো পায়নি। তাহলে কি এ তৃতীয় কোনো ব্যক্তি? আর যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে কে এই ব্যক্তি, আর কেনই বা করছে এসব? আর এসবের মধ্যে পুলিশ না সামনে এগোনোর কোনো রাস্তা দেখতে পাচ্ছে, আর না তাদের হাতে কোনো প্রমাণ আসছে। আর তারপর হঠাৎই এমন কিছু হয়ে গেল যার আশা তারা হয়তো কেউ করেনি। হ্যাঁ দাদা বলুন। না না, আজ আসতে পারবো না। আজ আমি আমার স্ত্রী সরলাকে নিয়ে মেয়ের শ্বশুর বাড়ি এসেছি ওর সাথে দেখা করার জন্য। হ্যাঁ ঠিক আছে। মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। রূপা বলেছিল ও বাড়িতেই থাকবে। রূপার শ্বশুর শাশুড়ির গৃহপ্রবেশের জন্য যাওয়ার কথা ছিল। রূপাকে ফোন করো না। ফোন তুলছে না, আমি ল্যান্ডলাইনে ট্রাই করছি। হ্যাঁ, ফোন তো তুলছেই না, মনে হয় ওরা বাড়িতে কেউই নেই। তুমি একটা কাজ করো, বরং আমাদের জামাইকে ফোন করো। বাবা কেমন আছেন আপনি? হ্যাঁ খুব ভালো আছি বাবা। নিতিন, কোথায় তোমরা? আমরা তো তোমাদের বাড়ির বাইরেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ, বাবা মা হয়তো আমাদের প্রতিবেশী বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠানে গিয়েছে, কিন্তু রূপা তো বাড়িতেই আছে। আপনি একবার ওকে ট্রাই করুন না। আরে আমি তো রূপার মোবাইল আর বাড়ির ল্যান্ডলাইনে অনেকবার ট্রাই করলাম, কেউই তো ফোন ধরলো না। হতে পারে রূপাও বাড়ির সবার সাথে গৃহপ্রবেশেই গেছে। হ্যাঁ হতে পারে, তবে বাবা আমি 15 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছাচ্ছি। আপনারা ওখানে দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। বাবা নিতিন, কতক্ষণ দাঁড়িয়ে আছি আমরা। বেআই মশাইকেও ফোনে ট্রাই করলাম, সেও ফোন ধরলো না। অদ্ভুত তো, ফোন ধরছে না। আচ্ছা আপনারা ভিতরে তো চলুন আগে।
আসুন মা, আসুন। মা, মা, বাবা, কি কি হলো? এদের তিনজনের মধ্যে রূপার উপরই বারবার আঘাত করা হয়েছে। তার মানে খুনির মেন টার্গেট ছিল রূপাই। মনে হচ্ছে খুনির সাথে এদের হাতাহাতিও হয়েছিল। কিন্তু স্যার বাড়ির থেকে একটা জিনিসও চুরি হয়নি, তার মানে খুনি চুরি করার জন্য কিন্তু এখানে আসেনি। একটা কাজ করো, এখানে যা যা আছে সমস্ত জিনিসের ফরেন্সিক টেস্ট করাও, আর তিনজন ভিকটিমের ফোনের পাশাপাশি বাড়ির ল্যান্ডলাইনটারও কল ডিটেলস চেক করো, আর বোঝার চেষ্টা করো যে সময় খুনটা হয় সেই সময়টা নাগাদ এদের সাথে দেখা করতে এখানে কে কে এসেছিল। স্যার, স্যার, রূপার কল লিস্ট থেকে বিকাশ ত্রিবেদী নামের একজনের খোঁজ পেয়েছি। মার্ডারের দিন বিকাশের সাথে রূপার দুবার কথা হয়েছে। প্রথমবার তাও সকাল 11টার সময় মিনিট খানিক ওদের কথা হয়েছে, তারপরে দুপুর 2:15-র সময়। আর রাত্রি 8টা থেকে 8:30 পর্যন্ত বিকাশের মোবাইলের লোকেশন রূপার মোবাইলের লোকেশনের কিন্তু কাছাকাছি ছিল। তার অর্থ হলো রূপা খুন হওয়ার আগে বিকাশ ওর সাথেই ছিল। স্যার, তুলে আনো ওকে। স্যার, ওই আমি আর রূপা একে অপরকে খুব ভালোবাসি, কিন্তু স্যার আমার লাইফের কোনো ঠিকানা ছিল না। আমার কাছে কোনো জব ছিল না, না আমি আমার লাইফকে নিয়ে সিরিয়াস ছিলাম। সারাক্ষণ আনন্দ ফুর্তি করে বেড়াতাম। তারপরে একদিন রূপার বাবাও আমাদের ব্যাপারটা জানতে পারে। উনি আমাকে অনেকবার হুমকিও দেন। তারপরে ওনার পরিবার নিয়ে আনন্দ থেকে আমেদাবাদে শিফট হয়ে যায়। তারপর থেকে আমার আর রূপার সম্পর্ক শেষ হয়ে যায়। কিন্তু তোমার কল রেকর্ডস থেকে তো এটা পরিষ্কার যে বিগত 2 মাস ধরে তুমি রূপার সাথে রেগুলার কন্ট্যাক্টে ছিলে। স্যার, 4 মাস আগে আমি আনন্দ থেকে আমেদাবাদে শিফট হই। জব পাওয়ার পর আমি নবরমপুরাতেই থাকি। তারপর একদিন হঠাৎ রূপার সাথে আমার দেখা হয়। আমরা নাম্বার এক্সচেঞ্জ করি, আর তারপর সব সময় আমরা ফোনে কথা বলতাম। আর যেদিন রূপা মার্ডার হয় সেদিন সন্ধ্যে 8টা থেকে 8:30 অবধি তোমাদের দুজনের ফোন লোকেশন একদম সেম ছিল। এর মানে দাঁড়াচ্ছে তোমরা দুজন সাথেই ছিলে। কেন? স্যার, যেদিন রূপার মার্ডার হয় ওকে আমি ফোন করেছিলাম। ও এটা বলে ফোনটা কেটে দিল যে ও কিছুক্ষণ পর আমায় কল করবে। ওকে ভীষণ আপসেট লাগছিল স্যার। যখন অনেকক্ষণ ধরে ওর কলটা আসছিল না, তখন আমি ওকে কল করলাম। রূপা, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? বিকাশ, কি হয়েছে রূপা? তুমি তুমি কাঁদছো কেন? আমার সাথে এগুলো কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না বিকাশ। কি হয়েছে ব্যাপারটা আমাকে বলো প্লিজ। আমি এভাবে ফোনে কথা বলতে পারবো না বিকাশ। ঠিক আছে রূপা, একটা কাজ করা যাক, আমরা দেখা করি। বলো কোথায় দেখা করব? তুমি আজই আমার বাড়িতে চলে এসো, আজ রাত 8টার সময়। রূপা, তোমার কি মনে হয় তোমার এই হ্যারাসমেন্টের পিছনে কার হাত হতে পারে? জানি না বিকাশ, আমি সত্যি কিছু জানি না, কিন্তু আমি এত বেশি হিউমিলেট হয়ে গেছি যে কাউকে মুখ দেখাতেও আমার লজ্জা করছে। ভালো হতো যদি আমি সেদিনই মরে যেতাম। দেখো রূপা, আমি জানি যে এই সময়টা তোমার কতটা পেইনফুল, কিন্তু যা কিছু হয়েছে সেটা তোমার ভুল নয়। দেখো, এখন তুমি নিজেকে আর তোমার হবু বাচ্চাটার খেয়াল রেখো। আর তোমার তো ভগবানকে থ্যাঙ্কস জানানো উচিত যে তুমি এত ভালো সাপোর্টেড ফ্যামিলি পেয়েছো, যারা সবাই তোমার পাশে দাঁড়াচ্ছে। তারপরে আমি ওখান থেকে চলে যাই। ঠিক আছে, যতদিন এই কেসটা সলভ হচ্ছে তুমি এই শহর ছেড়ে কোথাও যাবে না। যাও।
এর মোবাইলটা সার্ভেইলেন্সে দাও। স্যার। আর ওই সিমনের রিপোর্টটা যে বের করতে বললাম সেটা কি হলো? হ্যাঁ স্যার, আমরা খোঁজ পেয়েছি। খুনের দিন সন্ধ্যে 6টা থেকে রাত 11টা পর্যন্ত সিমন রামড়ি ভাইয়ের বাড়িতে ছিল। স্যার, এটা সেই বাড়িটাই যেখানে গৃহপ্রবেশের দিন সকলে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। নিতিনের বাবা মাও কিন্তু সেই দিন ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল, কিন্তু যশবন্ত বাবুর ব্লাড প্রেশারের জন্য ওরা তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে। স্যার, রূপা এবং নিতিনের বাবা মার পোস্টমর্টমের রিপোর্টের হিসাব অনুযায়ী তাদের মৃত্যু সন্ধ্যে 8টা থেকে রাত 9টার মাঝে একটা খুব ধারালো অস্ত্র দিয়ে করা হয়েছিল। স্যার, স্পট থেকে আমরা একটা গ্লাস পেয়েছিলাম যার মধ্যে বিকাশের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। আর এই সমস্ত প্রমাণ ছাড়া ওখানে কিন্তু আমরা কোনো আননোন পার্সনের ফিঙ্গারপ্রিন্ট পাইনি। আচ্ছা দেখো, এই কেসে আমাদের দুজন বড় সাসপেক্ট ছিল, বিকাশ আর সিমন। যদি বিকাশ এই খুনটা করে থাকতো তাহলে ও নিশ্চয়ই এত বোকা নয় যে ও নিজের ফোন লোকেশন আর ফিঙ্গারপ্রিন্টস নিতিনের বাড়িতে ফেলে যাবে। তাহলে রইল পড়ে সিমন। কিন্তু সিমন তো সেদিন প্রতিবেশীদের সাথে গৃহপ্রবেশের অকেশনটাই ছিল, তাহলে সেও হতে পারে না। তাহলে এখন রইল পড়ে নিতিন। কিন্তু স্যার, নিতিন এরকম কেন করতে যাবে? এমনও হতে পারে ও বিকাশ আর রূপার অ্যাফেয়ারের ব্যাপারে জানতে পেরে গেছে, আর তারই প্রতিশোধ নিতে ও রূপাকে খুন করে দিয়েছে। কিন্তু স্যার, কোনো মানুষ নিজের বাবা মাকে কেন এভাবে মারতে যাবে? এই একটা কথাই তো কিছুতেই আমার মাথায় ঢুকছে না। খুনের দিনে নিতিনের আমার সমস্ত ডিটেলস চাই। ও কোথায় গিয়েছিল, কার সাথে দেখা করেছিল, কোথায় থেকেছিল, সব জানতে চাই আমি। স্যার, স্যার, একটা খুব ইম্পর্টেন্ট ক্লু আমরা পেয়েছি। নিতিনের ক্রেডিট কার্ডের বিল ইনফরমেশন আমরা পাওয়ার পর জানতে পারি ও পালেরি এরিয়াতে শপিং করছিল। প্রথম বিলটা 7:45 ও সাবমিট করেছিল, আর দ্বিতীয় বিলটা রাত্রি ঠিক 10:15 সময়। আর দুটো বিলের মাঝখানে 2 ঘন্টা 25 মিনিটের গ্যাপ রয়েছে স্যার। একটা অদ্ভুত ব্যাপার স্যার, ও প্রথম বিলটা 3000 টাকা পে করেছিল, আর দ্বিতীয় যে বিলটা রয়েছে সেটা মাত্র 102 টাকার, সেটাও কোনো মেডিকেল স্টোরের। এর মানে হলো দ্বিতীয় বিলটা শুধু আমাদের চোখে ধুলো দিতেই করিয়েছিল। এমনও হতে পারে ও প্রথম বিলিং আর দ্বিতীয় বিলিং এর মাঝে বাড়িতে গিয়েছিল, তারপর খুন করে, আবার ফেরত আসে। হ্যাঁ বল। হোয়াট? নিতিনের শারীরিক অবস্থা এখন কেমন? আঘাতটা খুব গুরুতর, খুব খারাপভাবে হামলা করা হয়েছে। ওর স্টেটমেন্ট নিতে পারি? হ্যাঁ, কিন্তু ও রেস্টে আছে, আপনারা বেশি ডিস্টার্ব করবেন না। ও শিওর। নিতিন, তোমার উপর আক্রমণ কে করেছিল? বিকাশ স্যার, ও আমাকে ফোন করেছিল আর বলল যে ও একা আমার সঙ্গে দেখা করতে চায়। আমার দোকানের স্টাফেরা 9:30টার পরে আসে, সেই জন্য আমি ওকে সকাল 9টায় দোকানে ডাকি। বল, কি বলতে চাইছিলি তুই? এটাই যে তোর এই বোকামির জন্য সবকিছু হয়েছে। প্রথমে আমি তোকে বিরক্ত করি, তারপরে রূপার বদনাম করি, এটা ভেবে যে তুই ওকে ডিভোর্স দিয়ে দিবি। কিন্তু না, তুই আমার সব কাজে একেবারে জল ঢেলে দিলি। রূপা সবকিছু জানতে পেরে গেল। এর জন্য রূপাকে আমি নিজের হাতে মারলাম, আর মাঝখানে এসে পড়লো তোর বাবা আর মা, ওদেরকেও মেরে ফেললাম। আর এখন বিকাশ, তুইও এবার বাঁচবি না। বিকাশ, তুই আমার কথাটা শোন। বিকাশ, বিকাশ, তোর এখন মাথা ঠিক নেই ভাই। আমার মাথা ঠিক আছে। বিকাশ, তুই এটা কি করছিস? বিকাশ, আমাকে মেরে তোর কি লাভ হবে? প্রতিশোধ, কারণ তোর জন্য রূপা আমার নিজের হয়নি। বিকাশকে তুলে নিয়ে এসো। স্যার, স্যার, নিতিন মিথ্যে কথা বলছে। আমি ওকে মারবার চেষ্টা করিনি। তাহলে তুমি ওর দোকানে গিয়েছিলে কেন? স্যার, ও আমাকে ডেকেছিল। কিন্তু নিতিনকে তো কালকে তুমি ফোন করেছিলে। হ্যাঁ স্যার, কিন্তু প্রথমে ও আমাকে মিসড কল দিয়েছিল। হ্যালো বিকাশ। হ্যাঁ, কে বলছেন? আমি নিতিন বলছি, রূপার হাজবেন্ড। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, কিছু দরকার আছে, একাই এসো। ঠিক আছে, কোথায় দেখা করব? কাল সকালে আমার দোকানে, সকাল 9টার সময়। ঠিক আছে, আমি চলে আসব। 9টার সময় আমি ওর দোকানে পৌঁছে যাই। হ্যালো,
কেমন আছো? বেঁচে আছি, আর আমি চাইছি রূপাকে তুই যেভাবে মেরেছিস আমাকেও সেভাবে মার। এটা এটা কি বলছো তুমি? আমি রূপাকে মারিনি। মিথ্যে কথা বলছিস? হ্যাঁ, রূপার উপর বদলা নেওয়ার জন্য তুই আমার মা বাবার সঙ্গে সঙ্গে আমার অনাগত সন্তানকেও মেরে ফেললি। তুই আমাকে কেন ছেড়ে দিলি? আমাকেও মেরে ফেল। পাগল হয়ে গেছো নাকি? আমি কাউকে মারিনি। তোমার মাথা ঠিক আছে তো? দেখো নিতিন, আমার কথাটা শোনো। তোমার কথা ভুল হচ্ছে। আমি কাউকে মারিনি। তুই সবাইকে মেরেছিস না? নে, আমাকেও শেষ করে দে, শেষ করে দে। মার বলছি, মার। না, মার, তুমি পাগল হয়ে গেছো মেরে ফেল, নাকি? মেরে ফেল বলছি আমাকে। মার না, মার আমাকে। বাঁচাও। যদি এটাই সত্যি হয় তাহলে ওখান থেকে পালালে কেন? পুলিশকে জানাওনি কেন? স্যার আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ নিতিন আর ওর ফ্যামিলির মার্ডারের সন্দেহটা আপনারা অলরেডি আমার উপরে করছেন। সেই জন্য আমি ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যাই স্যার। এখন পুলিশের সন্দেহের তীর মাত্র দুটো নামে গিয়ে আটকে গেছে, নিতিন আর বিকাশ। এই অপরাধটা করার কারণ দুজনের কাছেই ছিল, কিন্তু যে হামলার কাহিনী বিকাশ পুলিশকে শুনিয়েছিল তাতে এটা প্রমাণ হয়ে গিয়েছে যে এই কেস পুলিশ যেরকমটা ভেবেছিল তার থেকে অনেক বেশি জটিল। নিতিন বা বিকাশের মধ্যে কেউ একজন মিথ্যে বলছে, আর অপরাধীও এই দুজনের মধ্যে কেউ একজন। কিন্তু প্রমাণ আর সূত্রের অনুপস্থিতিতে পুলিশের কাছে এই কেসটা আরো জটিল হয়ে উঠল। এই গল্পটা শুরু হয় প্রায় 2 মাস আগে, যখন নবরামপুরার একটা জায়গা থেকে 7টা সিম কার্ড একসাথে কেনা হয়, যা দিয়ে সবার প্রথমে নিতিনকে হ্যারাস করা হয় এবং তারপরে তার স্ত্রীকে বদনাম করে হ্যারাস করা শুরু হয়। এই ঘটনায় একটা মেয়েও জড়িত, যে এই ফোন কলগুলো করত, কিন্তু আজ পর্যন্ত সে সামনে এলো না। যদি এই মেয়েটি সিমন না হয়ে থাকে তাহলে কে সে? কারণ রূপা তো আর বেঁচে নেই। তাহলে এখন বেঁচে রইল 4টে মানুষ, যাদের মধ্যে সবার প্রথমে আসে নিতিন, দ্বিতীয় রূপার প্রেমিক বিকাশ, তৃতীয় সিমন, আর চতুর্থ হলো সেই আননোন মেয়েটি, যদি আদৌ সেই প্ল্যানে জড়িত থাকে তো। এবার আমাদের এটা খুঁজে বের করতে হবে যে এই 4 জনের নিজস্ব জীবনে 2 মাস আগে যখন প্ল্যানিংটা চলছিল তখন কি ঘটছিল। সবার পার্সোনাল ডিটেল বের করো, এরা কোথায় যেত, কাদের সাথে দেখা করতো, এদের কানেকশন কোন কোন লোকের সাথে ছিল। আমি সমস্ত ডিটেলস চাই। রাইট স্যার। শিওর, ওকে। স্যার, নিতিনের ক্রেডিট কার্ড বিল থেকে একটা জিনিস আমরা জানতে পেরেছি। 2.5 মাস আগে 12ই মার্চ 2015 নিতিন একটা বিল পে করেছিল ক্রেডিট কার্ড থেকে, যেটা নবরামপুরা থেকে আমরা পেয়েছি 8,650 টাকার একটা বিল। কিন্তু রূপা অন্তত 3 মাস ধরে প্রেগনেন্ট ছিল, আর ডক্টর কীর্তিও ট্রিটমেন্ট করছিল রেখা ক্লিনিক, যেটা পালেরিতে রয়েছে। এটা তার ডিটেলস। চলো। বারোই মার্চ 2015 একজন পেশেন্টের রেকর্ড চাই। 1 মিনিট স্যার, এই হলো স্যার আপনার রেকর্ড। এই রূপা নামের পেশেন্ট এখানে কি করতে এসেছিল? 1 মিনিট স্যার, আমি চেক করে বলছি। স্যার, রূপা মেহতা এখানে অ্যাবর্শনের জন্য এসেছিল, যেটা 12ই মার্চ হয়েছিল। এটা পসিবল নয় স্যার, রূপার অ্যাবর্শন হতেই পারে না, কারণ পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী রূপা মৃত্যুর সময় 3 মাসের প্রেগনেন্ট ছিল, আর ডক্টর কীর্তির রিপোর্ট অনুযায়ী ওর কনসেপশন ডেট 25 ফেব্রুয়ারি ছিল। তার মানে 12ই মার্চ 2015 যে অ্যাবর্শনটা হয়েছিল সেটা রূপার নাম দিয়ে অন্য কারুর হয়েছিল, আর সেই পেমেন্টটা করেছিল আমাদের নিতিন বাবু। আমরা 12ই মার্চ 2015 সিসিটিভি ফুটেজ চেক করব।
আর একটু ফরওয়ার্ড করুন এটা। দেখ, তোর প্রেমিকা সিমন সব বলে ফেলেছে। যা হয়েছিল সব সত্যি করে বল। কেন তুই তোর পরিবারের সবাইকে এরকম অমানবিক ভাবে মেরে ফেললি বল। আমি আর সিমন একে অপরকে এতটা ভালোবাসতাম যে কেউ কাউকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতাম না। কিন্তু আমার বাড়ির লোকেরা আমার ইচ্ছার বিরুদ্ধে আমার বিয়ে রূপার সঙ্গে ঠিক করে দিল। রূপা বিয়ের পরেই আমার মা বাবার মন জয় করে নিল। আর অন্যদিকে আমার আর সিমনের সম্পর্ক অটুট ছিল। আমরা একটা প্ল্যান তৈরি করি যে আমরা রূপাকে এত বিরক্ত করব যে ও বদনাম হওয়ার কথা ভেবে নিজেই সুইসাইড করে। তার জন্য আমরা মোবাইলের দোকান থেকে আমার আর রূপার ফটো আইডি দিয়ে নতুন সিম কার্ড কিনি। আমরা এরকম দোকান বেছে নিই যেখানে সিসিটিভি ক্যামেরা ছিল না। তার 1 মাস পরে আমরা নিজেদের প্ল্যান মতো কাজ শুরু করি। সিমন ওই নাম্বারগুলো থেকে আমাকে ফোন আর SMS করতে শুরু করে। সোনা, তুমি এটা কি করলে? আমার ঘুমই আসছে না। ঘুম যখন আসছে না তখন বিষ খেয়ে নে। তারপর আমি আর সিমন দুজন মিলে আলাদা আলাদা পর্ন সাইটে রূপার নাম, ওর কন্ট্যাক্ট নাম্বার, ওর পিকচার্স আর আমাদের সবার নাম্বার দিয়ে দিই। আমি জানতাম ব্যাপারটা যখন বাড়ির মধ্যে পৌঁছে যাবে তখন রূপার কাছে সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমাদের প্ল্যান সাকসেসফুল হতে চলেছিল, কিন্তু শেষ মুহূর্তে মা বাবা গিয়ে রূপাকে সুইসাইড করার থেকে বাঁচিয়ে দেয়। তখন আমাদের হাতে বেশি সময় ছিল না, কারণ সিমনের বাড়ির লোকেরা ওর বিয়ের জন্য ওর উপর চাপ সৃষ্টি করছিল। রূপাকে খুন করা ছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না। আমরা রূপাকে খুন করার প্ল্যান করি আর জেনে শুনে সেই দিনটা বাঁচি যেদিন আমাদের বাড়ি আর আশেপাশের লোকজন গৃহপ্রবেশের অনুষ্ঠানে গিয়েছিল। আমাদের দুজনের উপর যাতে কেউ সন্দেহ না করে সেই জন্য সিমনও সন্ধে 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত গৃহপ্রবেশের অনুষ্ঠানেই ছিল। আর আমি মার্কেটে শপিং করছিলাম। তারপর আমি আমার জিনিস আর মোবাইলটা নিজের গাড়িতেই রেখে দিই যাতে আমার লোকেশনটা মার্কেটেরই থাকে। তারপর আমি একটা অটো ধরি আর বাড়ি পৌঁছাই। বাড়ির এক সেট চাবি আমার কাছেও থাকতো, সেটা দিয়ে আমি বাড়িতে ঢুকি। আরে নিতিন, তুমি তোমাকে ভয় পাইয়ে দিয়েছো। তোমার তো দেরিতে আসার কথা ছিল। আরে পিছনে কি লুকাচ্ছ? আমার জন্য কিছু এনেছো? দেখাও না, দেখাও। নিতিন, নিতিন, নিতিন কি করছিস তুই? নিতিন, আমি তোকে পুলিশে ধরিয়ে দেবো। তুমি পুলিশকে ফোন করো। করছি আমি। নিতিন, এই নিতিন, কি করছিস তুই? আর তারপর যখন তুমি রূপা আর বিকাশের অ্যাফেয়ারের সম্পর্কে জানতে পারলে তখন তুমি সমস্ত দোষ বিকাশের ঘাড়ে চাপাতে চাইলে যাতে ও জেলে চলে যায় আর এই কেসটা বন্ধ হয়ে যায়। সেই জন্যই আমি বিকাশকে মিস কল দিই। আমি আগে থেকে কাঁচিটাকে এমন জায়গায় রাখি যাতে বিকাশ সেটা সহজেই ধরতে পারে, আর সেটাই হলো। আমি যেই কাঁচিটা ধরার জন্য এগোলাম বিকাশ তার আগে কাঁচিটাকে ধরে ফেলে। আমি ওর হাত দিয়ে নিজেকে আহত করি যাতে এটা প্রমাণ হয়ে যায় যে সবার খুন ওই করেছে আর ও আমাকেও খুন করতে চায়।
কিন্তু আফসোস এটা হলো না। নিয়ে যাও একে। নীতিন আর সিমন দাবি করছে যে তারা যা কিছু করেছে নিজেদের ভালোবাসা পাওয়ার জন্য করেছে, কিন্তু হত্যা, ধোঁকা, মিথ্যে আর বেইমানির ভালোবাসার মতো পবিত্র বিষয়ের কোনো সম্পর্ক কখনো থাকতে পারে না। নীতিন আর সিমন যেটা করেছে তার কারণ তাদের ভালোবাসা নয়, বরং তাদের ভুল চিন্তাধারা এবং বিকৃত মানসিকতা ছিল। যেই অপরাধের মূল্য 3 জন নিরপরাধ এবং একটি শিশুকে চোকাতে হলো, যে এখনো এই পৃথিবীতে পাও রাখতে পারেনি। কিন্তু নীতিনের নির্বুদ্ধিতার কারণে তার চিন্তা ভাবনার মধ্যে এই বিষয়টা কখনো আসেইনি। আর যখন তার মনের মধ্যে নিজের আগের ভালোবাসা সিমনকে পাওয়ার ইচ্ছা জন্ম নিল, তখন সে তার ইচ্ছা পূরণ করতে বেরিয়ে পড়ল। এটা ভাবল না যে তার এই ইচ্ছা আর ইচ্ছা পূরণ করার যে উপায়, দুটোই ভুল ছিল, দুটোই অবৈধ। কিন্তু এখানেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে যে কি এমন কারণ থাকতে পারে যে কারণে মানুষের ভাবনা এমন জায়গায় পৌঁছে যায় যে সে তার ইচ্ছে পূরণ করার জন্য যা কিছু করে বসতে পারে। এর অনেকগুলো কারণ হতে পারে, কিন্তু একজন মানুষের ভাবনাকে ঠিক আর ভুল দিকে পরিচালিত করার জন্য যে বিষয়টা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, সেটা হলো তার লালন পালন। নীতিনের মা বাবা তাকে ছোটবেলা থেকে খুবই আদরে মানুষ করেছে। সে জীবনে যা কিছু চেয়েছে তাকে দেওয়া হয়েছে, কিন্তু তার মা বাবা তাকে কখনো এটা বোঝাননি যে মনের মধ্যে তৈরি হওয়া সব চাহিদাই সঠিক হতে পারে না। মনে চাহিদার জন্ম নেওয়া হয়তো আমাদের হাতে থাকে না, কিন্তু ভুল আর অবৈধ চাহিদাটাকে বুঝে নিয়ে সেটা দাবিয়ে রেখে শেষ করে দেওয়া আমাদের হাতেই কিন্তু থাকে। আর এটাই বুদ্ধিমত্তার কাজ। কারো প্রাণ নিয়ে আপনি আপনার চাহিদা কখনো পূরণ করতে পারবেন না। এই কথা বলেই আমি অনুপ সুনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে, আর প্রকাশ্যে আনবো আরো একটা অপরাধ। ততক্ষণ নিজের আর নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.